বাবা, মা। সুজন, আরে বাবা রে বাবা, বাবা, বাবা কেমন আছিস তুই? ভালো মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কতদিন পরে আমার পোলাটা আইলো। ওরে আমার কলিজার টুকরা রে, তোরে এতদিন পরে দেখলাম, দেখে আমার কলিজাটা বইরা গেছে। আমার বাপ দুই একবার শুকাই গেছে। বিদেশে কি তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস নাই? আরে 10টা বছর পর ও সহি সালামতে যে আমাদের কাছে ফিরে আসছে, এটাই তো বড় পাওয়া। হ্যাঁ। বাজান, তোর শরীর সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ আব্বা, আমি ভালো আছি। তোমাদের দোয়ায় সবকিছু ঠিকঠাক আছে। কিরে বোন, কেমন আছিস? ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইজান, আমরা তো ভালোই আছি। এখন আপনি আইছেন না, এখন তো রাজার হালে থাকবো আমরা। আর কি কমু ভাইজান, সুমাইয়া তো দিন রাত তসবিহ করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ আমার ভাইজান কখন আইবো কখন আইবো কখন আইবো। তসবিহ পড়বো না? এতদিন পর আমার ভাই বিদেশ থেকে আসলো, আমার ভাই যাতে ভালো মতো আসতে পারে, তাই তো আমি তসবিহ পড়লাম। জানো ভাইজান, তুমি আসবে দেখা মা তোমার সব পছন্দের খাবার রান্না করে রাখছে। বাবা, ভিতরে চল, তোর পছন্দ মতো আমি খাওয়া রেডি করছি, আয় খাবি। হ্যাঁ রে বাবা, তোর আসার কথা শুনে তো তোর মা উতালা পাগল হয়ে গেছে। তোকে নিজ হাতে কখন খাওয়াবে, ভালো মন্দ অনেক কিছুই রান্না করছে। চল চল ভিতরে চল, খাবি। হ্যাঁ মা, অনেক ক্ষুধা লেগেছে। 10টা বছর হয়ে গেছে তোমার হাতের রান্না খাই না। চলো আজকে তোমার হাতের রান্না পেট পুরে খাবো। ভিতরে চল। হ্যাঁ বাবা, চল ভিতরে চল। এই সুমাইয়া, রতন, ওর লাকিসটা নিয়ে ভিতরে আসো। এই তুমি এগুলো কি করতেছো? আরে বউ দেখতেছি ভাইজান, সৌদি দুবাই কাতারে যত সোনা দানা আছে সব মনে হয় এর মধ্যে আনছে। ওহ, আমার যে কি মজা লাগতেছে না। আহ, তুমি এখনই শুরু করে দিলে? ভাই তো মাত্র বাড়িতে পা রাখলো, এখনই মাল ভাগাভাগি শুরু হয়ে গেছে। তুমি একটু সবুর করো না, দেখি না ভাইজান কি কি আনছে। আরে বউ কেমনে সবুর করবো? তোমার ভাইজান এর মধ্যে আমার জন্য একটা রোলেক্স ঘড়ি আনছে কিনা, আমার জন্য একটা দামি জ্যাকেট আনছে কিনা, আবার আমি একটা ব্রেসলেটের কথা বলছিলাম এইটা আনছে কিনা, আমার তো আর সবুর হইতেছে না। তুমি ভাইজান রে গিয়া সব কিছু জিগাইবা, চুপি চুপি জিগাইবা, কিন্তু আমাকে লাগে এগুলো আনছে কিনা। সত্য হইলো তুমি বোন, তোমার আবদার আছে না। চলো। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার লিস্ট কি ছোট নাকি? ভাই আসছে, আগে ঘরে যাক, তারপর জিজ্ঞেস করব কি কি নিয়ে আসছে তোমার জন্য আমার জন্য। হ্যাঁ চলো, ঘরে চলো। আর শোনো, এর মধ্যে যা আছে সব জন্য আমগো ঘরে দিই। চলো। শ্রীকর, তুই তো আসলি, তখন তো আর কিছু বললাম না। এখন বল, টাকা পয়সা কেমন আছিস? বাবা, আমি বিদেশ থেকে তেমন কোনো টাকা পয়সা আনতে পারি না, আমি খালি হাতে এসেছি। মানে কি বলতেছিস? তুই বিদেশ থেকে খালি হাতে আসছস মানে কি? এইদিকে আমার অনেক দেনাদারি আছে, সেগুলো শোধ করতে হবে। তারপরে ছাদ দেওয়া এখনো হয় নাই, ছাদটা করতে হবে। আর তুই বলতেছিস খালি হাতে আসছিস মানে কি? আমি সত্যি বলছি বাবা, আমি কোনো টাকা পয়সা আনতে পারি না। পারবিন, তোমার ছেলেগুলো কি বলতেছে? এখন বলতেছে ও খালি হাতে আসছে, তাহলে আমি এখন কি করব? হ্যাঁ, সুজন সত্যি কথাই কইছে। ও আমার সব কথা খুলে বলছে। ওখানে একটা ঝামেলা হয়েছে, তার জন্য আমার ছেলেটা খালি হাতে আইতে হয়েছে। পারবিন, টাকা পয়সা আনে নাই, তাহলে এখন আমি ওরে দিয়ে কি করব? হ্যাঁ, বিদেশে পাঠাবার সময় 14 লক্ষ টাকা ক্যাশ খরচ করছি আমি। আর এইদিকে যে আমি দেনাদারি হয়ে রয়েছি, এখন তো সবার কাছে অপমান হবো। তাইলে আর আমার সুজনের কোনো প্রয়োজন নাই তো। তোমার ছেলের দিয়ে আমি কি করবো তাইলে? একটু চুপ করে থাকো না, কি সব আবল তাবল কথা কইতেছো তুমি? আমি চুপ থাকবো না, আমি চুপ থাকবো না। তোমার ছেলেরে বলো টাকা পয়সার ব্যবস্থা করতে। আব্বা, আমি তো কোনো টাকা পয়সা আলাদাভাবে জমাইনি। তুমি যদি এখন আমার কাছে টাকা চাও, আমি তো দিতে পারবো না। ওই এতদিন যে বিদেশ করলি, এখন বলতেছিস তুই খালি হাতে ফেরত আইছস? এইটা আমি তো বিশ্বাস করি না। টাকা পয়সা মনে হয় তুই বিদেশে জমায় রাখছিস। সুজন, অত কথা আমি শুনতে চাই না। আমি অনেক দেনাদারি হয়ে গেছি, আমার টাকা দরকার। কোন জায়গা থেকে তুমি টাকা দিবা সেটা তোমার ব্যাপার। আমি টাকা চাই, শুধু টাকা। এখন যাও, মায়ের আসলের তলে বৈশা না থাইকে টাকার জোগাড় করো গিয়া, যাও। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আব্বা, আমার কাছে কোনো টাকা নেই।
শুনলা? কোনো কথা বলবো না, চুপ করে বসে থাকো। দেখো আমি কি করি। ওর টাকা জোগাড় করে আনবে, ভূতে জোগাড় করে দিবে ওরে। আরে তোমার পোলা বিদেশে টাকা জমায় রাখছে, আমি কই রাখলাম। দেখো সুজনের বাপ, সুজনটা তুমি এইভাবে কথাগুলো বলছো, এটা কি বলা ঠিক হয়েছে? হ্যাঁ, ও মনে কষ্ট পাইছে না? সাপ সাপ আমি বলে দিতেছি, তোমার ছেলেরে বলবা যেখান থেকে হোক টাকা জোগাড় করো। সুজন, কি অবস্থা তোমার? কেমন আছো? কালকে ঘটা করে বাড়িতে আসলে, লোকজন জানালে, তোমার তো খুশি থাকার কথা, কিন্তু তোমার চেহারা এমন মলিন হয়ে আছে কেন? মানুষ বাড়ি ফেরে শান্তির আসে, কিন্তু বাড়িতে এসে যদি দেখি অশান্তি, তাহলে কি আর কারো ভালো লাগে বলো? আমি বাড়িতে আসার পর থেকে আব্বার মুখে কখনো হাসি দেখিনি। কেন? কাকার হঠাৎ কি হয়েছে? কালকে তো উনি অনেক খুশি ছিলেন। খুশি তো ছিল টাকার আশায়। যখন দেখলো আমি বাড়িতে আসার পর কোনো টাকা আনিনি বা বড় অঙ্কের কোনো টাকা আনতে পারিনি, তখন থেকে তাদের মুখের দিকে আর তাকানো যাচ্ছিল না। জানোই তো, গতকাল আব্বা আমার খাবার টেবিল থেকে উঠে গেছে। আসলে টাকা আনতে পারিনি বিধায় 10 বছরের ভালোবাসা এক নিমিষে শেষ হয়ে গেছে। আমি অবশ্য আগে থেকেই জানতাম তোমার পরিবারটা অনেক লোভী। ছোটবেলা থেকে এই গ্রামে থাকি তো, তাই তোমার পরিবারকে খুব ভালো করেই চিনি। সবাই স্বার্থপর, সবাই টাকা চিনে, টাকা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। কিন্তু আমার না ভয় লাগতেছে যে বাবাকে তুমি এত ভালোবাসো, সে টাকার জন্য তোমার সাথে ঠিক মতো কথা পর্যন্ত বলতেছে না, আমাদের বিয়েটা না জানি আটকে দেয়। না এতে এমনটা ভেবো না, আমি তোমাকে ভালোবাসি, আমাদের বিয়েটা হবে, আমি তোমাকে বিয়ে করব। আব্বা হয়তো একটু রাগ করে আছে, ঠিক হয়ে যাবে সবকিছু। তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। আমি 10টা বছর ওই দেশে কতটা কষ্টে ছিলাম সেটা তো তুমি বুঝতে পারো, তাই না? দেখো, আমি দেশে ফিরেছি, আমাকে একটু সময় দাও, আমি সবকিছু ম্যানেজ করে নেব। কবে হবে সুজন? 10টা বছর একটা মেয়ের জন্য কম সময় না। আমি তোমাকে সময় দিতে 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 আজকে ক্লান্ত হয়ে গেছি। আমি আমার বাড়িতে মা বাবাকে কৈফিয়ত দিয়ে পারি না, বারবার বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাই। তারা আমাকে আর কত সময় দিবে? তোমার এতটুকু বোঝা উচিত আমি একটা মেয়ে মানুষ, আর একটা মেয়ে মানুষের এই গ্রামে বিয়ে ছাড়া থাকা খুব কঠিন। আমি আর এভাবে পারতেছি না, প্লিজ তুমি কিছু একটা করো। আমার তো জীবন শেষ হয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে বয়স তত বাড়তেছে। যে বয়সটাতে মেয়েরা সংসার করে সেই বয়সটাতে আমি একা একা পার করে দিচ্ছি। আমরা তো ইচ্ছে করে তোমার সাথে থাকতে, গল্প করতে, সংসার করতে। কিছু একটা করো প্লিজ। আমাকে একটু সময় দাও। আর কত সময় দিব তোমাকে? 10টা বছর ধরে তোমাকে সময় দিচ্ছি, আমি আর পারতেছি না। এই 10টা বছর কম সময় না। প্রত্যেকটা বার বিয়ের সম্বন্ধ আসে, প্রত্যেকটা বার আমি বিয়েটা ভেঙে দিচ্ছি। আমার বয়সটা বেড়ে যাচ্ছে, আমার মা বাবা আমাকে কথা শোনাচ্ছে। আর কতদিন এইভাবে চলবে? আমি আর পারতেছি না। হয়তো বা তোমার আর আমার সম্পর্কে এখানেই ইতি টানতে হবে, কারণ আমি তোমার জন্য আর এভাবে বসে থাকতে পারতেছি না। আমাদের বাড়িতে একটা সম্বন্ধ এসেছে, এবার হয়তো ওখানে আমার বিয়ে হয়ে যাবে। তোমার সাথে আমার আর থাকা হবে না। তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি তোমাকে বিয়ে করব। বিশ্বাস বিশ্বাস রেখেছিলাম বলেই তোমার জন্য 10টা বছর ধরে ওয়েট করছি, কিন্তু আর সম্ভব হচ্ছে না। আমার কি মনে হয় জানো, তোমার হাতে না আর কোনো দিনও টাকা আসবে না, আর আমাদের কখনো বিয়েও হবে না। সমস্যা নাই, যা হওয়ার তা তো হবেই। সব আমি আমার কপালের উপর ছেড়ে দিছি। যাচ্ছি আমি এখন।
কি গো, বসে থাকলে কি হবে? একটু বাজারে যাও না। ছেলেটা অনেকদিন পরে বাড়িতে এসেছে, ওর জন্য একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসো। বড় দেখে একটা কাতল মাছ নিয়ে আসবে, আর খাসির মাংস, গরুর মাংস, আর কিছু গুঁড়া মাছ। ছেলেটা এত বছর পরে আসলো, ওকে তো একটু ভালো মন্দ খাওয়াতে হবে, তাই না? নাও। বাবা বাবা বাবা, বাজার? হ্যাঁ, বাজার করে আনবো আমি? হ্যাঁ, ওই ছেলের জন্য, যেই ছেলে 10 বছর ওই মরুভূমিতে বালু চিবিয়ে খালি হাতে ফিরে আসলো। হ্যাঁ, আর সেই ছেলের জন্য বড় মাছের বাজার করার বিলাসিতা আমার নাই। ঘরে ডাল ভর্তা যা আছে তাই খেতে দাও। তুমি এত পাষাণ হইলে কবে থেকে কত? তোমার তো এরকম আমি আগে কখনো দেখি নাই। আমার ছেলেটা এত বছর পরে আসছে, ওর পেটে তো খিদে আছে নাকি? ওর তো খাইতে হইব। তুমি শুধু আমার ছেলের পকেটের টাকাটাই দেখলা, আমার ছেলেটার কথা একবারও চিন্তা করলা না। হ্যাঁ, পকেটটাই আমি দেখি, কারণ এই দুনিয়া চলে হলো এই পকেটের জন্য। আরে গ্রামের মানুষ হাসাহাসি করে, সবাই বলে উসমানের ছেলে 10 বছর পর বিদেশ থেকে লাকিজ ভরে টাকা পয়সা নিয়ে এসেছে। আরে আমি তো জানি ও কি ঘোড়ার ডিমটা নিয়ে এসেছে। এই শোনো, ওকে বলবে আবার পাসপোর্ট রেডি করে বিদেশের জন্য চলে যায়। আমার এইখানে কিন্তু এইসব চলবে না। আমি টাকা চাই, টাকা। টাকা ছাড়া ওর এই বাড়িতে কোনো খাতির নাই। ছি, তোমার নিজের ছেলেরে বলতে এগুলো তোমার বুকটা একবারও কাঁপলো না? তুমি শুধু চিনলা তোমার টাকাটাই, আর কিছুই চিনলা না। ও কি টাকা ছাপার মেশিন যে ছাপ দিলেই টাকা খালি বাইরেই থাকবো? এই যে আমার নবাব জাদা চলে এসেছেন। এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ, এভাবে ডিং ডিং করে ঘুরলে কি হবে? কিছু ধান্দা করতে হবে না? হ্যাঁ, ধান্দা না করলে খাবেন কি, পেটে কি দিবেন? বাবা একটু বাইরে গিয়েছিলাম, অনেকদিন যাবত দিদির সাথে দেখা হয় না, তো এর জন্য ওর সাথে দেখা করতে গিয়েছিল। ওরে বাবা, ইতির সাথে মোলাকাত শেষ আপনার? তাহলে আমি এখন কি করতে পারি? আপনার জন্য বিয়ের বাজনা বাজাবো? আব্বা, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। আমার জন্য 10 বছর ধরে অপেক্ষা করেছে, আর কতদিন আমার জন্য এভাবে অপেক্ষা করবে? তাই আমি বলছিলাম যে আপনি যদি একটু ইতির ভাইয়ের সাথে কথা বলতেন, তাহলে আমাদের বিয়ের ব্যবস্থাটা হয়ে যেত। হ্যাঁ, কি বললি? বিয়ে? এই, তোর কি লজ্জা করে না? আরে আমার তো লজ্জা করে। কানা করি, ইনকামের খবর নাই, পকেটে টাকা নাই, পেটে ভাত নাই, বিয়ের শখ হইছে? হ্যাঁ, শোন, আমি তোকে স্পষ্ট একটা কথা শোনাই দিতেছি। ফারদার তোর মুখে যদি বিয়ের কথা শুনি আর ওই মেয়ের কথা শুনি না, তাহলে কিন্তু এই বাড়ি থেকে আমি তোকে তেজ্য করে বের করে দেবো। তোমার ছেলেকে এই কথাটা বুঝিয়ে বলো। মা, এটা কি সত্যি কথা বলো তো? সে কি আসলেই আমার পিতা? সামান্য কয়টা টাকার জন্য আমার সাথে এমন খারাপ আচরণ করছে কেন? যে মানুষটা 10টা বছর আগেও আমাকে ছাড়া কিছু বুঝতো না, সেই মানুষটা হঠাৎ করে এমন পরিবর্তন হয়ে গেল কেন? টাকা ছাড়া কিছুই চিনছে না সে, আজ আমাকে বলছে বাড়ি থেকে বের হয়ে যেতে। বাবারে, তোর বাপের কথা ধরিস না, তার মাথাটা এমনি একটু গরম। দেখবি একটু পরে সবকিছু ঠিক হয়ে গেছে। না মা, রাগ না, এটাই আসল রূপ। আমার কাছে আজ মনে হচ্ছে আমার পরিবারটা অচেনা। আমার পরিবারকে আজ অচেনা মনে হচ্ছে মা। আমার এটাও মনে হচ্ছে আমি ভুল জায়গায় চলে এসেছি। যে পরিবারে আমার থেকে আমার টাকার মূল্য অনেক বেশি, সেখানে আমার মতো নিঃস্ব মানুষের কোনো প্রয়োজন নেই। এটা আমার আপন ঘর না, এটা আমার অচেনা পরিবার। মাইতি, ইতি, কই রে মা? চাচি, কি রে মা? আপনি আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে? চলেন না, ঘরে চলেন, বসবেন। না রে মা, এখন বসবো না, হাতে আমার সময় নেই। তোর সাথে একটু দেখা করতে আসলাম। আচ্ছা, কিন্তু আপনি হঠাৎ করে আসলেন কাউকে কোনো কিছু না জানিয়ে। সব ঠিক আছে তো? সবাই ভালো আছে? ভালো মন্দ নিয়েই তো আসা। তোর আর সুজনের ব্যাপারটা নিয়েই কথা বলতে আসা। সুজনের আর তোর বিয়েটা আমি দিয়ে দিতে চাই, কিন্তু তবে মা, একটু সুজনের সময় লাগবে। তুই কি আর সুজনের জন্য কিছুদিন অপেক্ষা করতে পারবি না? চাচি, আমি তো ওর জন্য অপেক্ষা করতেছি। আর কতদিন ধরে অপেক্ষা করব? আর সবকিছু তো আমার হাতে নেই। দেখ ইতি, আমি কিন্তু নাছরবান্দা, আমি কিন্তু তোদের বিয়ে দিয়েই ছাড়বো, বুঝছিস? শুধু একটু ধৈর্য ধর মা,
এত অস্থির হলে হবে না। না চাচি, আমার পক্ষে সম্ভব না। আমি অনেক দিন ধরে ওয়েট করতেছি, আমি আর পারতেছি না। আমি আমার মা বাবাকে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। আপনি সুজনের সাথে কথা বলেন, ও যদি আমাকে তাড়াতাড়ি বিয়ে করতে পারে তাহলে তো সবকিছু ঠিকঠাক, আর যদি না করতে পারে তাহলে আমার কিছু করার নেই। ঠিক আছে মা, তুই যখন বিয়ে করতেই চাস, কালকেই সুজনের সাথে তোর বিয়ে হবে। ঠিক আছে মা, আমি তাহলে যাই। আপনি সত্য বলতেছেন চাচি? সুজনের সাথে আমার কালকেই বিয়ে হবে? হ্যাঁ, সত্যি বলছি। কালকে তুই তৈরি কিন্তু থাকবি, ঠিক আছে? আমি যাই তাহলে। মা দাঁড়ান। কি রে মা? থাক, বেঁচে থাক, বেঁচে থাক। যাই। হ্যাঁ, সাবধানে যান। তুই ভালো থাকিস। আমার ভাইয়ের কাহিনী দেখে আমার পুরো শরীর জ্বলতেছে। কতদিন পর বিদেশ থেকে আসছে, ভাবছি ও অনেক কিছু নিয়ে আসবে, কিন্তু না, কিছুই নিয়ে আসে নাই। আমি আগেই বুঝছিলাম এই কোনো কামের কাম না। এ শুধুমাত্র চেহারা দেখানোর লাগিয়া বিদেশ থেকে আয়া পড়ছে। কি একটা প্যান ট্যান পইরা ফিটফাট। ভাইজান যদি কিছু চাইতে আসে না, একেবারে মুখের উপরে না করে দিই। তোরা কি নিয়ে কথা বলছিলি? আমি আসার সাথে সাথে কথা বন্ধ করে ফেললি? ভাই, আমরা এই জায়গায় কি নিয়ে কথা বলতেছি সেটা তোমার শুনতে হবে না। তুমি এখানে কেন আসলে সেইটা বলো। হঠাৎ এভাবে কেন কথা বলছিস আমার সাথে? বেলা হয়ে গেছে, ক্ষুধা লেগেছে খুব, মাকেও দেখছি না, তাই ভাবলাম তোর কাছে এসে খাবার চাই। ঘরে খাবার নেই, আর আমি এখন কারোর জন্য রান্না করতে পারবো না। যদি বেশি খেতে ইচ্ছে করে বাইরে গিয়ে খেয়ে আসো। আচ্ছা ভাইজান, আপনার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? আমি 10টা না 5টা না, আমি একটাই আপনার বোন জামাই। আপনি বিদেশ থেকে আইলেন, আমার কত শখ ছিল আমি বিদেশি পারফিউম মানমু, ঘড়ি হাতে দেবো, জ্যাকেট নিমু। আর আইসেন আপনি খালি আইতে। আপনার লজ্জা করে না খালি হাতে আইতে? দেখো ভাই, আমি বিদেশে কিন্তু আরাম করতে চাই না, আমি ওখানে কাজ করতে গিয়েছিলাম। আমি তো এই পরিবারের জন্য সবকিছু করেছি, এমন তো না যে আমি কিছু করিনি। যেমন পেরেছি তেমন দিয়েছি, এখন দিতে পারছি না তাই বলে কি অনেক বেশি অন্যায় হয়ে গেছে না? তাই হনুন, এত নীতি কথা আমাকে শোনার দরকার নেই। তুমি এখান থেকে যাও, আমাদের দুইজনের অনেক কথা আছে। বুঝতে পেরেছি, তোদের মাঝখানে এসে আমি মনে হয় খুব অশান্তি করে ফেলি। আমার এখানে আসাটা ঠিক হয়নি। আচ্ছা, খাবার দিতে হবে না আমাকে, আমার খাবারের দরকার নেই। কথার বেলায় কথা, কাজের বেলায় তো কিছু করতে পারো না, আইসো খালি হাতে। তোমার ভাইয়ের মনে হয় লজ্জা বজ্জা কিছু নাই। সবাই এখানে আর কত দাঁড়ায় থাকতেন? এত অপেক্ষা করার কি মানে ভাই? চলেন ঘরে চলেন। না, তোমার শাশুড়ি না আসা পর্যন্ত আমি এই জায়গায় দাঁড়ায় থাকবো। কি ব্যাপার? এই মাইয়া এই জায়গা কেন? সুজনীতিরে বিয়া করছে, আমি দাঁড়ায় থেকে ওকে বিয়া দিছি। কইলই হইলো? হ্যাঁ, আমি পয়সা থাকতে এই মায়ের এই বাড়িতে আমি ঢুকতে দিব না। দেখো, এত চিল্লাচিল্লি করে কথা কইও না। আমি যা করছি আমার ছেলের ভালোর জন্য করছি, বুঝছো? এই বাড়ির কর্তাকে আমি, আমার হুকুম ছাড়া এই বাড়ির একটা লোক এক পাও বাড়ায় না। আর তুমি কার হুকুমে বিয়া দিলা? হ্যাঁ, কার হুকুমে? আমার আবার হুকুম লাগে নাকি? তুমি যেরকম করতা আমি এরকম করতি। আমারও অধিকার আছে আমার ছেলের বিয়ে করার, বুঝছো? ভাইজান, এতদিন পর বিদেশ থেকে আইলাম, সাথে তো কিছু নিয়ে আসো নাই, এখন আবার বিয়ে করে নিয়ে আইছো। তোমার কি লজ্জা শরম নাই? ভাইজান, আপনি কি ভাবছেন আমরা কি আপনার কাছে খেলার পুতুল? আপনি যেমনি নাচাবেন এমনি আমরা নাচবো? আব্বা আপনার জন্য কত চিন্তায় আছে, আর আপনি কাউকে কিছু না জানায় হুট করে কই থেকে একটা মাইয়া আপনি বিয়ে করে নিয়ে আইলেন? আপনি আসলে একটা অকর্মা, একটা অপদার্থ। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। আমি বিদেশে যাওয়ার আগে ওকে কথা দিয়েছিলাম ওকে আমি বিয়ে করব। ভালোবেসে দুজন আমরা বিয়ে করেছি। আমার মনে হয় না এখানে কোনো সমস্যা থাকার কথা। আমাদের বিয়ের সময় মাও সাথে ছিল। এই রাইট করে এই মায়েরে আমাদের বাড়িতে আনছো, হ্যাঁ? কিন্তু আমি কিন্তু এই মায়েরে আমার বাড়িতে ঢুকতে দিব না। দেখো, এত চিল্লিয়ে কথা কইও না। তোমার যেরকম এই বাড়ি, এটাও আমার বাড়ি, বুঝছো? এই বাড়িতে আমার পোলার বউ থাকবো। কে বাধা দেয় আমি এটা দেখুম, বুঝছো? বাবা সুজন,
তুই কোনো চিন্তা করবি না, যেখানে তোর মা আছে তো কোনো চিন্তা নাই। বউ মানে নিয়ে সোজা ঘরে চল। এসো। কি হইলো বাবা এটা? হবে, দেখতে থাকো। রাতটা পুহাক, আরে সকাল হইলেই এই বাড়ি থেকে ঘাট ধরে বাড়ি করে দেব। দেখছো রতন, দেখছো সুমাইয়া, তোমাদের মার কত বড় স্পর্ধা। আমাকে তোয়াক্কাই করলো না, বউ নিয়ে সরাসরি ঘরে চলে আসলো। আমি এর অপমান সহ্য করব না, এটার শেষ আমি দেখে নেব। ওই মেয়েকে আমি একদিনও এই সংসারে শান্তিতে থাকতে দিব না। ওকে ওকে আমি বিষ খাইয়ে মারব। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। সুজন ভাই তো আগে থেকে আমাদের চোখের বিষ ছিল, আর এখন তো আর একটা আপদে সে আবার যোগ হলো। ওই মেয়েটা আশা মানি আবারও আমাদের সংসারে অশান্তি। দেখলা না কিভাবে ঘুমটা টাইনা নবাবজাদির মতো ঘরে ঢুকলো? মনে হচ্ছে সারা দুনিয়া জয় করে ফেলছে। আমাদের খাবারে আবার একজন ভাগ বসালো। আসলে দোষটা কিন্তু বাবা সুজনের না, সব দোষ হচ্ছে ওই মায়ের। হ্যাঁ রে, মাথায় তুইলে উস্কানি দিতে 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 আর পুরো মাথাটা আওলে ফেলে। এই যে মায়াটারে বিয়ে করে আনাইছে না, এইটা কিন্তু চক্রান্ত হচ্ছে মায়ের। এখন চক্রান্ত হচ্ছে আমাগো এই বাড়িটা দখল নেওয়ার। কিন্তু বাবা একটা কথা বইলা দিই, আমাদের যা কিছু করতে হইব একদম ভাইবা চিন্তা করতে হইব। আমি এত সহজে ছাড়ার পাত্র না। ওরা ভিতরে যায় থাকুক না, থাকুক, তারপর ডাইলের মজার তলে কি করব এটা আমি ভালো করেই জানি। আর হ্যাঁ, সবসময় মনে রাখবে আমরা তিনজন এক থাকব। এরপর থেকে ওদের প্রতিটা পদক্ষেপ আমরা কিন্তু লক্ষ্য করব, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। ওদের প্রতিটা পদক্ষেপ আমাদের লক্ষ্য করতে হবে। তারপরে দেখো কোথাকার পানি কোথায় যায়। আহ, এই যে জমিদার বেটি, এই জায়গায় কি বৈশা খাইতে আইছো? আজব তো, পয়সা খাবো কিসের জন্য? এই বাড়িতে কি রানী হইয়া থাকতে আইছো? দুদিন তো হয়ে গেল, এখনো তো বিছানা থেকে নামো না। এই বাড়িতে থাকতে হইলে গায়ে গতরে খাইটা পরে খাইতেই। কাম কাজ করতেছি না তো কেডাই করতেছি? সকাল থেকে এই সংসারে যত কাম আছে সব আমি করছি, করার পর ঘর ঝাড়ু দিতে আসছি। ঘর ঝাড়ু দিতে দিতে আমার একটু ক্লান্ত লাগতেছিল, তাই আমি একটু বৈশা লইছি। এটুকু বসার অধিকার কি আমার নাই? অধিকারের গোষ্ঠী খিলাই। তোমার মতো মেয়ে ছেলেকে আমার ভালো মতো জানা আছে। তুমি সুজন বাড়ি পটাইয়া এই বাড়িতে ঢুকছো, মনে করছো কি আরামে থাকবা? আমি থাকতে সেটা কখনোই হবে না। যাও বাইরে যাও, বাইরে গিয়ে থালা বাসন দাও আর বাইরের উঠানটা ঝাড়ু দাও। আমার কাজ কাম আমি সময় মতো কইরাই নিব, তোমার আমারে হুকুম দেওয়া লাগবে না। এই বাড়ির বড় ছেলের বউ আমি, আমার কোনটা দায়িত্ব সেটা আমি খুব ভালো কইরাই জানি। কি এত বড় সাহস? খবরদার, হাত চালানোর আগে 10 বার চিন্তা করবা, তা না হলে কিন্তু হাতটা ভাঙ্গা দেব। দেখছো ভাই, দেখছো, তুমি যখন বাড়িতে না থাকো তখন তোমার বউ আমাকে মারে, আবার বলতেছে আমাকে নাকি এই বাড়ি থেকে বের করে দিবে। তুমি কি এটার বিচার করবা বলো? সুমাইয়া, কে কার সাথে কেমন ব্যবহার করেছে আমি কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখেছি। তো শুধু শুধু আমার কাছে এসব কথা বলে লাভ নেই। ভাইজান, ভাবি তো আমাকে অপমান করতেছিল। চুপ কর সুমাইয়া, ও কিন্তু এই বাড়ির নতুন বউ, ওর গায়ে হাত দেওয়া তোর উচিত হয়নি। ভাইজান, তুমি তোমার বউয়ের পক্ষ নিয়া তুমি তোমার বোনের কথা শুনাইতেছো। আমি সব সময় ন্যায়ের পক্ষে কথা বলি। তুই শুধু শুধু ওকে জমিদারের বেটি বলে খোঁচা দিয়েছিস, থাপ্পড় মারার চেষ্টা করেছিস, আমি কিন্তু সবই জানি। এরপর থেকে কখনো যদি ওকে থাপ্পড় দেওয়ার চেষ্টা করিস তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না বলে দিলাম। দেখা নিব তোমরা এই বাড়িতে কেমনে শান্তিতে সংসার করো। তুমি ঠিক আছে তো? আমি ঠিক আছি, তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না তো। যাও ঘরে যাও, আমি ঘরটা ঝাড় দিয়ে আসতেছি। আমার এখানে আজকে বসার কথা না, আমি এখানে ইচ্ছা করে বসি নাই। তুমি বলছো বসতে, তাই আমি বসছি। কেন
কিসের জন্য বসতে বললি এখন বল। আজকে আমি আমার বিচার পাওয়ার জন্য এখানে বিচার বসিয়েছি। আমার ছোট বোন আমার ঘরে গিয়ে ওর সাথে খারাপ আচরণ করেছে, ঝগড়া করেছে। কেন? এত বড় সাহস ওর কেন হবে? ও এই বাড়িতে নতুন এসেছে, ও নতুন বউ, ওর কি সম্মান পাওয়ার কোনো অধিকার নেই? শুনেন ভাইজান, অত দরদ দেখাইতে হইব না। আমি ইতির সাথে ঝগড়া করতে যাইনি। ওই জমিদারের বেটির মতো ঘরে বসে ছিল। আমি শুধু গিয়ে বলছি ঘরের কিছু কাজে হাত লাগাতে। এখন সেই কাজ করা বলাতে যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। তবে হ্যাঁ, আপনি আপনার বউয়ের কথায় অন্ধ হইয়া আপনার বোনের উপর চড়ও হচ্ছেন। কাজের কথা বলার একটা ধরন আছে। তুই যেভাবে কথা বলেছিস এতে প্রতিটা মানুষ হার্ট হয়, সে কষ্ট পায়। তুই এইভাবে কেন কথা বললি? সব কিছু হয়েছে তোর বাপের জন্য। তোর বাপে লাই দিয়ে ওরে মাথায় তুলছে। আজকে যদি শাসন করতো তাহলে আজকে এই অবস্থা হইতো না। খবরদার পারবেন, আমার মেয়েকে নিয়ে তুমি কিছু বলবা না, কারণ সংসার চালানোর ক্ষমতা তোমার নাই। বুঝতে পারলা? কেন নাই জানো? এই যে তুমি আলগা মাতবরি করছো, হ্যাঁ, ছেলেকে বিয়ে করায় নিয়ে আইছো আমার হুকুম ছাড়া। তোমার দ্বারাই এই সংসার নষ্ট হয়ে যাইতেছে, আবার মেয়েকে আবার ধমক দিয়ে কথা বলো। আচ্ছা পারবেন, তুমি আমার একটা কথা বলো তো, তুমি কি এই সংসারে সুখ চাও না, নাকি সব সময় চাইতেছো এই সংসারে একটা অশান্তি হোক? আমি তো তাই দেখতেছি, তোমার দ্বারাই কিন্তু এখন এই সংসারে অশান্তি শুরু হয়ে গেছে অলরেডি। দেখো, আমার ছেলে তো তোমার বিয়ের কথা কইছিল, কিন্তু তুমি তো রাজি হও নাই। বাধ্য হয়ে এখন আমার করাইতে হইছে। আমি করাইছি এই বিয়া, আর আমার ছেলে ভালো থাকুক, আমি এইটাই চাই। এই চুপ করো, আমি কেউর কোনো কথা শুনতে চাই না। কে কদ্দূর পারো আমি কিন্তু টের পাইছি। সুজন, তুই যখন তোর ইচ্ছা মতো তুই বিয়ে করে নিয়ে আইছস, ঠিক আছে, আমার কিন্তু কোনো দায় দায়িত্ব নাই। তুই বিয়ে করে আনছস, তুই খাওয়াবি, তোর সম্পূর্ণ দায়িত্ব। আর আমার এক কথাই, আমি এই মেয়েকে আমার এই সংসারে আমি রাখবো না। কি করবি এই মেয়েরে সেটা তোর ব্যাপার। কি বলতেছো তুমি? তুমি ছেলের বউরে তুমি আলাদা করে দিবা? হ্যাঁ, কিন্তু আমি বাইসে থাকতে আমার ছেলের বউ আর ছেলের আমি আলাদা হইতে দিব না। থাক মা, আর কিছু বলতে হবে না। আব্বা যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে নিয়েছে। আসলে এই দুনিয়াতে টাকাই সব। যতদিন পরিবারের জন্য টাকা খরচ করতে পারবো ততদিন আমি ভালো, আর যখন আমি টাকা আর খরচ করতে পারবো না তখন থেকে আমি খারাপ হয়ে যাব। আমি বিদেশে থেকে কত কষ্ট করেছি শুধুমাত্র পরিবারের হাসির জন্য। আমি বিদেশ থেকে বাড়িতে আসার পর থেকে সবার মুখ মলিন হয়ে গেছে। বিয়ের পর থেকে তো আরো অশান্তি শুরু হয়ে গেছে। থাক, আমি চাই না আমার জন্য এই পরিবারে কোনো অশান্তি হোক। যে সংসারে বড় ভাই বোঝা হয়ে যায়, যে সংসারে বড় ভাইয়ের বউকে অসম্মান করা হয়, সেই পরিবারে আমি থাকবো না। আমি আমার বউ নিয়ে খুব শীঘ্রই আলাদা হয়ে যাব। এসো। আরে বাবা যাক না, আপদ তো বিদায় হয়েছে, যাক না, আমরা এখন শান্তিতে থাকতে পারবো। হ, ভাইজান বড় বড় কথা কইছিল। এখন যদি আলাদা করে দেয় না তাহলে বুঝতে পারবো। আসলে তুমি একটা পাষাণ। তুমি নিজের ছেলের এইভাবে আলাদা করে দিতে পারো? হ্যাঁ, টাকাটা দিছিলা তুমি? তোমার মতো পাষাণ মানুষ আমি খুব কম দেখছি। আমি মানুষ দেখছি, কিন্তু তোমার মতো এরকম পাষাণ মানুষ দেখি নাই। তুমি সন্তানের ভালোবাসা বুঝো না, শুধু যেন টাকাটা নেই, বুঝছো? ছি, আমার ঘৃণা হয় তোমার। বড় বড় কথা আছে। যা হওয়ার তা তো হয়ে গেছে। এসব ভেবে মন খারাপ করে বসে থেকে কোনো লাভ আছে বলো? এতে আমি আর পারছি না। এই বাড়িতে সব অচেনা লাগে। অচেনা মানুষদের সাথে আমি আর থাকতে পারছি না। যাদের জন্য এত কিছু করলাম, আজকে তারা আমাকে পর করে দিল। আব্বা সাফ সাফ জানিয়ে দিয়েছে এই বাড়ি থেকে আমার চলে যেতে হবে। তুমি না বোকা। মা বাবার সাথে রাগ করে আলাদা হয়ে যাওয়া এটা কোনো সমাধান হলো? তুমি ভালো থাকতে পারবা? পারবা না। আমার মনে হয় তোমার আরেকটু ভেবে দেখা উচিত। তুমি ভুল করতেছো। ওদের উপর রাগ করে চলে যাওয়া মানে নিজেকে ধোঁকা দেওয়া। দেখো, এই সংসারের জন্য তুমি কম করোনি। বিদেশে গেছো, হাড় ভাঙা পরিশ্রম করছো। এই বাড়ির প্রত্যেকটা ইট, প্রত্যেকটা বালুকণা সবকিছুতে তোমার ঘাম লেগে আছে। এত কষ্ট করছো এই সংসারটার জন্য, আর এখন সামান্য একটা ব্যাপার নিয়ে সংসারটা ভেঙে দিবা? অধিকার দিয়ে কি হবে ইতি? যেখানে মন ভেঙে গেছে সেখানে অধিকারের কথা তুলে লাভ নেই। আমি ওদের মুখ আর দেখতে চাই না। ওরা আমাদের ভালো চায় না ইতি। এতদিন যাবত এই সংসারের জন্য তুমি যে ত্যাগগুলো করছো, এগুলোর কোনো মূল্য নেই?
আমি থাকতে তোমার এই ক্ষতি আমি হতে দিব না। আমাকে অপমান করছে তাতে কি হয়েছে? সমস্যা নাই, আমি নিজেকে সামলাতে পারি, তুমি নিজেকে সামলাও। এতদিন যাবত এই সংসারের জন্য তুমি যা করছো, এই সব কিছু আমি বৃথা হতে দেব না। এখন যদি তুমি আমি এই বাড়ি থেকে চলে যাই, তাহলে ওরা কোনো দিনও শিক্ষা পাবে না। ওরা মনে করবে আমরা ভুল ছিলাম, তাই আমরা লেজ গুটিয়ে পালিয়ে গেছি। কিন্তু আমরা যদি এই বাড়িতে থাকি, তখন ওরা তোমার আসল মূল্যটা বুঝবে, আসল মর্মটা বুঝবে। তাই আমি তোমাকে নিয়ে এই বাড়িতেই থাকবো। তুমি ঠিকই বলেছ, তোমার এই সাহসটা আমার খুব দরকার ছিল। আমি পারবো, তুমি শুধু ভেঙে পড়ো না। একটা কথা সবসময় মাথায় রাখবা, জীবনে ঝড় আসবেই। এই ঝড় আসলে কখনো পালাতে হয় না, ঘরের খুঁটি ধরে বসে থাকতে হয়। চলো, হাত মুখ ধুয়ে নিবা, খাবার খাবা, আসো। ওগো শুনছো, রাগ তো অনেক করলাম, এখন একটু মাথাটা ঠান্ডা করো। সুজন তো আমাকে বড় ছেলে, ও বিয়ে না হয় করছে, ভুল করছে, ঠিক আছে বললাম। ওর যদি বাড়ি থেকে বাই করে দাও, ও তো অশান্তির মধ্যে থাকবো। থাকতে দাও না সবার সাথে, ওরে সবাই মিলে একসাথে থাকলে ওরও ভালো লাগবে, আমরাও ভালো লাগবে। শোনো পারবিন, এই নিয়ে দ্বিতীয়বার আমার সাথে কোনো কথা বলবা না, আমার মেজাজ গরম করবা না। আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি, সুজনের সাথে এই পরিবারের আর কোনো সম্পর্ক নেই। যদি এর চেয়ে বেশি বাড়াবাড়ি করো, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এভাবে তুমি বলতে পারলা? তোমার বুকটা একবারও কাঁপলো না? ছেলেটা এত কষ্ট করে বিদেশ থেকে আইছে, কই একটু আদর যত্ন করবা, তা না কইরা ওর সাথে তুমি খারাপ ব্যবহার করতেছো। আমার পোলাটা কষ্ট পাইতেছে না? যখন আমার পোলা বিদেশ ছিল, যখন মুঠ করে টাকা পাঠাইছে, তখন তো ভালো লাগছে না? আর আমার পোলা দিতে পারলে দেখে আমার পোলাটা খারাপ হয়ে গেছে, তাই না? সেই দিন ছিল আলাদা, কিন্তু এখন সুজন আর সেই সুজন নাই। সুজন এখন মুরব্বীদের সাথে বেয়াদবি করে, মুরব্বীদের কোনো কথা শুনে না, ও আমার উপর দিয়ে মাতবরি করে। আমি যেটা না করছি সেটা বারবার করে, অতএব সুজনের কোনো কথা আমি শুনতে চাই না। শুধু কি এই কারণে তুমি ওরা আলাদা করতে চাইছো, নাকি অন্য কোনো কারণ আছে? সত্যি করে কও না, নাকি টাকা দিতেছে না দেখে আলাদা করতেছো? ফালতু কথা বলো না পারবেন, টাকার সাথে এটার কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা আছে, গভীরভাবে সম্পর্কটা আছে। আমার পোলা এখন টাকা দিতে পারে না, এই কারণে তুমি এগুলো করতেছো। আর ও নিজের মতো করে বিয়ে করছে, এটা তুমি মানতে পারতেছো না? চুপ করো পারবিন, আমি আর কোনো কথা শুনতে চাই না। কাল সকাল হলে ওরা এই বাড়ি থেকে চলে যাবে, আর না হলে আলাদা হয়ে যাবে, বাস। তুমি পাশান, একবারই পাশান, কিন্তু আমি মা হইয়া আমি পাশান হইতে পারো না। দেখি এই বাড়ি থেকে আমার পোলার তুমি কেমনে বাই করো, আমি দেখে নেবো। সুজন, তোদেরকে আমি বলছিলাম যে কাল সকালবেলায় তোরা আলাদা খাবি, তোদের হাড়ি পাতিল আলাদা করবি। আমার এই সংসারে তোদের কোনো জায়গা নাই। আব্বা, এটা আপনি কি বলতেছেন? আমরা তো আলাদা হতে চাই না, আমরা তো একসাথে থাকতে চাই, একসাথে খাইতে চাই। আপনি কেন আমাদের আলাদা করতে চাইতেছেন? আপনাদেরকে সাইডা আমরা কোথায় যাব কোন? আপনাদেরকে সাইডা আমরা কোথাও যাব না। চুপ করো, অনেক মুখ চালাইছো তোমরা। এইবার আমার অবাধ্য যে হবে, আমি তাকে এই বাড়ি থেকে সোজা তাড়িয়ে দেবো, সোজা কথা। সুজন, পরিষ্কারভাবে শুনে রাখ, যদি আমার কথার যদি হেরফের হয়, তাহলে কিন্তু আমি তোকে তেজ্য পুত্র করে এই বাড়ি থেকে বের করে দেবো। ত্যায্য করে দিবে আব্বা? যে ছেলেটা 18 বছর বয়সে ওই তপ্ত মরুভূমিতে গিয়ে কাজ করেছে তোমাদের সুখের জন্য, সেই মানুষটাকে তুমি ত্যায্য করে দিতে চাচ্ছ? ভাইজান, আপনি সবসময় কেন আপনার নিজের ত্যাগের কথা বলেন? আপনি তো বিদেশ গেছিলেন আপনার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য। শেষ পর্যন্ত তুইও শুরু করে দিলি। আসলে এটা আমার প্রাপ্য ছিল। নিজের বাবা আমাকে ত্যায্য করতে চায়, বোন তো কথা শোনাবেই। তুই কি ভুলে গেছিস তোর বিয়ের কথা? তোর বিয়েতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, সেই টাকা আমার কাছে ছিল না। আমি ওভারটাইম করে কষ্ট করে টাকা ইনকাম করে পাঠিয়েছি, সেই কষ্টের মূল্য আজকে এভাবে পাচ্ছি। আমার আর কিছু বলার নেই। আসলে কি জানিস, তোদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই, ত্যাগের কোনো মূল্য নেই, মূল্য আছে টাকার। প্রবাসী যারা, তারা হচ্ছে টাকার মেশিন। যতদিন পর্যন্ত টাকা ছাপাতে পারবো ততদিন ভালো, আর যখন টাকা ছাপাতে পারবো না তখন আর ভালো। শোন সুজন, তুই ভাই, ও তোর বোন। তুই ওর জন্য যা করছো সেটা তোর
কর্তব্য ছিল। তাই বলে তো আমি তোরে মাথায় করে নাচতে পারি না বাবা। ঠিক বলছো সুজন, তোর ভাই যখন তোরে টাকা পাঠাইতো তখন তোর কাছে খুব ভালো ছিল, আর আমার ভাই যখন দিতে পারে না তখন ভাই খারাপ। এটাই তো নিয়ম, যে দিতে পারে সে ভালো, আর যে না দিতে পারে সে খুব খারাপ। এটা দুনিয়ারই রীতি। বাবা, তুই এই পরিবারের জন্য কি না করছো, কত কিছু করছো, তোর বাপের জন্য, তোর বোনের জন্য, আমার জন্য, সবার জন্য। তার পরিবর্তে তুই কি পাইতেছ? শুধু ধিক্কার। হ্যাঁ, সবাই তোরে খারাপ বলে, কেউ ভালো বলে না। আচ্ছা, তুমি কি চাইতেছো? তুমি কি তোমার ছেলের সাথে আলাদা হইতে চাও, নাকি আমার কথা মতো থাকতে চাও? যদি আমার কথা মতো থাকতে চাও তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। সুজন, তুই কি চাস? আলাদা থাকবি, নাকি তোকে আমি ত্যায্যপুত্র করব? আব্বা, বাড়ি থেকে যেহেতু চলেই যেতে হবে, তাহলে শেষবারের মতো কিছু কথা বলে চাই। আজকে তুমি এখানে বিচার বসিয়েছো, বিচার করতে বসেছো আমাদের। আমরা অপরাধী, তুমি বিচার হোক। তুমি তুমি আমাকে ত্যায্য করতে চাচ্ছ। আব্বা, তুমি কি সবকিছু ভুলে গেছো? 18 বছর বয়সে আমি বিদেশের মাটিতে চলে গিয়েছি। তখন থেকে পরিবারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমি নিয়েছি। আব্বা, তোমার বুকে হাত দিয়ে বলো তো, তখন আমার মনের ভিতরে কি অবস্থা ঘটছিল, তখন আমার কি অবস্থা হয়েছিল। আমি তপ্ত মরুভূমিতে যখন ওই রোদের মধ্যে কাজ করেছি আব্বা, তুমি জানো পানির পিপাসায় আমার বুকটা ফেটে গেছে, কিন্তু আমি পানি খাইনি। শুধু একটা কথা ভেবে, আমার পরিবারের মানুষগুলো কেমন আছে, কি খাচ্ছে। যদি 2টা টাকা বাঁচানো যায় সামনের মাসে, আমি পরিবারকে ওই 2টা টাকা দিতে পারবো। যখন ওই দেশে ঈদ হতো না, তখন আমি চিন্তা করতাম যে আমার পরিবারের মানুষগুলো অনেক ভালোভাবে ঈদ কাটাচ্ছে, আমি নিঃসঙ্গ ঈদ কাটাতাম। কিন্তু এটা ভেবে সার্থক হতাম যে আমার জন্য আমার পরিবারের মানুষগুলো আজকে খুশি আছে। আজকে আমি দোষী হয়ে গেলাম, পরিবারের দায়িত্ব আমার ঘাড়ে নিয়ে আমি দোষী হয়ে গেলাম। আর আজকে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, সম্পত্তির ভয় দেখাচ্ছ। আরে ভয় তো সে পাবে যার লোভ আছে, আমার তো লোভ নেই। আমি শুধু চেয়েছিলাম আমার পরিবারের মানুষগুলো যাতে ভালো থাকে। তোমরা ভালো থাকো, এই সম্পত্তি নিয়ে তোমরা ভালো থাকো, আমার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না। এই চলো, আমরা চলে যাই। দাঁড়া সুজন, সুজন, আভিজাত্যের মোহে আমি অন্ধ ছিলাম। সারা জীবন আমি টাকা টাকা করে আমি অন্ধ হয়ে গেছিলাম রে। সত্যিই তো, যে ছেলেটা আমার জন্য বিদেশ পাড়ি দিছে, মরুভূমির মধ্যে, রৌদ্রের মধ্যে যে ছেলেটা আমার জন্য এত কষ্ট করলো, আমার সংসারে এত কিছু করলো, তারপরও আমি সব ভুলে গেছি। আমি কোনো কিছু মনে রাখি নাই। তোর উপর আমি অত্যাচার করছি সুজন। সুজন, বাবা হয়ে আমি তোদের কাছে ক্ষমা চাইতেছি। সত্যিই তো, আসলেই তো, অর্থের মোহে আমি সব ভুলে গেছিলাম যে তুই আমার একমাত্র সন্তান। তুই আর তোর বোন, তোরা 2 ভাই বোন ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহর রহমতে তো আল্লাহ আমাকে কম দেয় নাই, কিন্তু তারপরও না আমার ভিতরে অহংকারটা কাজ করছিল রে। সুজন, তোরা কিছু মনে করিস না। তোরা যদি আলাদা হয়ে যাস তাহলে আমরা 2জন কাঁধে নিয়ে থাকবো। আমারে ক্ষমা করে দে বাবা। আমি তো এই বাড়ি থেকে কোথাও যেতে চাইনি, আমি কখনো যাব না। তুমি যেহেতু আমাকে যেতে নিষেধ করছো, আমি কোথায় যাব বলো? এই পরিবারটা তো আমার, আমি কোথাও যাব না। দরকার পড়লে এই বাড়িতে আমি চাকরের কাজ করব, তবু আমি কোথাও যাব না। আর বৌমা, তোমাকে আমার ছেলের বউর মর্যাদা আমি দেইনি, কখনো দেই নেই। যেই দিন তুমি এই বাড়িতে আসছো সেই দিন থেকেই আমি তোমাকে খুব ঘৃণা করছি। তুমি আমার ক্ষমা করে দিও। সিসি আব্বা, আপনি আমার কাছে মাপ চাইেন না। আমি তো আপনার মেয়ে, আর মেয়ের কাছে কখনো আব্বা মাপ চায়? ভাইজান, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি আপনার ছোট হয়ে আপনার অনেক কথা শুনাইছি, আমারে আপনি ক্ষমা করে দেন। আর ভাবি, আপনি আমারে ক্ষমা করে দেন। ছোট হয়ে আমি আপনার অনেক কথা শুনাইছি, আমারে ক্ষমা করে দেন। আমি সবাইকে মাফ করে দিছি, আমার মনে কোনো কষ্ট নাই। বিশ্বাস করো সুজনের বাপ,
আজকে আমার খুব খুশি লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। আমি তো মনে করছিলাম আমার এই সাজানো বাগানটা মনে হয় ভাঙিয়ে গেল, কিন্তু না, এখন দেখলাম সবকিছু ঠিক আছে। আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দিছে। যাক, অবশেষে সবকিছু যখন ঠিক হয়ে গেছে, আমার একটা কথা আছে। এই, সুজনের মা, সুজনের বউরে তুমি হাতে ধরে এই বাড়িতে আনছো। আমি কিন্তু কোনো কিছুই করতে পারি নাই। আমার ছেলের বউর জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, সুজনের জন্য কিচ্ছু করতে পারি নাই। তাই আমার এই শেষবারের মতো আমার একটা সুযোগ দাও। সেই সময় তো আমার কথার অবাধ্য হয়ে তুমি বৌমারে নিয়ে এসো, যার জন্য এই বাড়িতে বিয়ের কোনো অনুষ্ঠান নেই। আমি কিন্তু এইবার 10 গ্রামের মানুষ দাওয়াত দিয়ে, গরু জব দিয়ে সবাইরে দাওয়াত করে আমার ছেলে এবং ছেলের বৌমারে নতুন করে বরণ করে আমার সংসারে উঠাবো। তোমরা কিন্তু না করতে পারবা না। ঠিক আছে, তোমার যা মনে চায় তুমি তাই কইরো। আব্বা, তার মানে কি আবারও পেট পুড়ে খাবো ভালো মন্দ?